বৃষ্টির সঙ্গে উজানের ঢল অব্যাহত থাকায় দেশের বন্যা পরিস্থিতি অবনতি। সিলেট সুনামগঞ্জে নামছে না পানি, লাখো মানুষের দুর্ভোগ। স্থানীয় সরকার নির্বাচনে আইন সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞের। তৃণমূল থেকে নেতৃত্ব তৈরিতে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। এবার পুরো খবর। মৌসুমী বায়ুর প্রভাবে উজানে এবং দেশের ভেতরে ভারী বৃষ্টির প্রভাবে সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ ও লালমনিরহাটের বিস্তীর্ণ এলাকায় এখন পানির নিচে। একই কারণে ভারতের আসামেও দেখা দিয়েছে বন্যা। ফলে উজানের ঢলে দেশের বন্যা পরিস্থিতি আরও অবনতির আশঙ্কা করা হচ্ছে। সঞ্চরণশীল মেঘের কারণে সমুদ্র ও নদী বন্দরে দেওয়া হয়েছে সতর্কতা সংকেত। দেশের উত্তর পূর্বাঞ্চলে প্রধান নদ নদীর পানি বাড়ায় নেত্রকোনার নিম্নাঞ্চল এবং সিলেট ও সুনামগঞ্জ জেলার বন্যা পরিস্থিতি অবনতি হতে পারে। আগামী 48 ঘন্টায় উত্তরাঞ্চলের দুধকুমার, তিস্তা ও ধরলা নদীর পানি বাড়তে পারে। এতে কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর জেলার কয়েকটি নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বর্তমানে দেশের 10টি নদীর 15 পয়েন্টের পানি বিপদসীমার উপরে অবস্থান করছে। সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি জানাতে এবার আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কুলেন্দু শেখর দাস। শেখর, সুনামগঞ্জে কোন কোন এলাকায় কতদিন ধরে বন্যার দুর্ভোগ দেখছেন আর কি বলছে কর্তৃপক্ষ? প্রাকৃতিক দুর্যোগপূর্ণ এলাকাই হচ্ছে আমাদের এই সুনামগঞ্জ। গত 12 ঘন্টার ব্যবধানে সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদ সীমার 27 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছে, যা গতকালকে 6টা পর্যন্ত এই সুরমা নদীর পানি বিপদ সীমার 40 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জের খাজির পয়েন্ট এলাকায়। আপনার মাধ্যমে আমি একটু দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে গত 24 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সাতকে 143 সেন্টিমিটার বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা যায় ইতিমধ্যে কিন্তু 4 লাখ কেজি জিআরের চাল, 12,439 জন বন্যার্থ মানুষকে আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে এবং তাদের মধ্যে নগদ 4,10,000 টাকা কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আমাকে জানিয়েছেন যে আরো 48 ঘন্টা সুনামগঞ্জে বৃষ্টিপাত হবে। তো মানুষজন কিন্তু আসলে রাস্তাঘাটে পানি একটু কমতে শুরু করলো, কিন্তু নিম্ন এলাকা কিন্তু পানি প্রবেশ করে নতুন নতুন এলাকা কিন্তু প্লাবিত হচ্ছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আমাকে জানিয়েছে ইতিমধ্যে কিন্তু 200 হেক্টর যে আউশ ধান ছিল সেটা কিন্তু পানির তলে নিমজ্জিত হয়ে প্রায় 1.5 কোটি টাকার মতো ক্ষতি হয়ে গেছে। জেলা মৎস্য অফিস সূত্রে যেটা জানা যায় যে এই জেলায় 2100 মৎস্য খামারিরা রয়েছে, যে পুকুরগুলোতে 2 কোটি পোনা মাছ কিন্তু অবমুক্ত করা হয়েছিল। ফলে বন্যার পানিতে কিন্তু এই 2 কোটি পোনা মাছ যে হাওরে ভেসে গেছে, যার ক্ষতির পরিমাণটা হবে প্রায় 5 কোটি টাকা। তারা কিন্তু সরকার বাহাদুরের নিকট আবেদন জানিয়েছেন এবং মৎস্য বিভাগের নিকট তাদের দাবি হচ্ছে যে এই বন্যার মৌসুমটা কেটে যাওয়ার পরে কিন্তু তারা যেন বিনা শর্তে তারা যে লোন পান। তো আরিফুল এই ছিল আমার কাছে সকাল 9টার সর্বশেষ আপডেট। আরিফুল। শেখর, আপনাকে ধন্যবাদ। সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন কুলেন্দু শেখর দাস। স্থানীয় সরকার নির্বাচনে আইন সংস্কার করে সংসদীয় পদ্ধতি ও একীভূত আইন প্রণয়নের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তাগিদ দিয়েছেন তৃণমূল থেকে আগামী নেতৃত্ব তৈরির সুযোগ রাখার। আর টিআইবির নির্বাহী পরিচালক জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। এমআর আসাদের বিশেষ রিপোর্ট। উন্নয়নের ধারাবাহিকতা অনেকাংশে নির্ভর করে স্থানীয় সরকারের দৃঢ় ভূমিকায়। উপজেলা পরিষদে স্থানীয় সংসদ সদস্যদের উপদেষ্টার ভূমিকায় অবতীর্ণ হওয়া এবং আমলাদের প্রভাব তৃণমূলের কতটা স্বার্থ রক্ষা করতে পারবে, এটি একটি প্রশ্ন। এ অবস্থায় আলোচনায় আছে স্থানীয় সরকার নির্বাচনে আইন সংস্কার। স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করতে একীভূত আইন প্রণয়নের পরামর্শ দিলেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। এখন একটা সময় এসছে এটা ভাবার যে আমরা একটা একীভূত আইন মাদার ল করে পৌরসভা সহ সিঙ্গেল আইনের মধ্যে এনেই এটাকে আমরা করতে পারি। প্রত্যেকের আলাদা আলাদা কাজ থাকবে,
প্রত্যেকের আলাদা আলাদা বিধি থাকবে, কিন্তু আইন হবে একটা। বিতর্ক এড়াতে সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকার নির্বাচন করার তাগিদও দেন তিনি। ইলেকশনগুলো হয় চেয়ারম্যান এবং মেয়র সর্বস্ব ইলেকশনটাকে বলা হয় মেয়র ইলেকশন, চেয়ারম্যান ইলেকশন। কাউন্সিলররা কিন্তু কোথাও ফিচার করে না। সেজন্য পার্লামেন্টারি সিস্টেম করলে সরাসরি মেয়র এবং চেয়ারম্যান ইলেকশন হবে না, সব কাউন্সিলর ইলেকশন হবে। কাউন্সিলররা কাউন্সিলে দেওয়ার পরেই চেয়ারম্যান বা এক্সিকিউটিভ কমিটি তৈরি হবে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামানের মতে স্থানীয় সরকারে পরামর্শকের দায়িত্ব দেয়া সংসদ সদস্যদের নীতিনৈতিকতা প্রশ্নবিদ্ধ, বিতর্ক এড়াতে তুলনামূলক নিরপেক্ষ কাউকে এ পদে দায়িত্ব দেওয়া প্রয়োজন। যার হাতে নিয়ন্ত্রণের ক্ষমতা, তিনি যদি নিজেই সে যেটা নিয়ন্ত্রণ করবেন সেটা নিয়ন্ত্রিত না হলে সুবিধা অর্জন করেন, তাহলে তিনি নিয়ন্ত্রণ কতটুকু করতে পারবেন বা কেনই বা করবেন, বরং তিনি এটার সুযোগ আরো তৈরি করে দেবেন। ভোটার উপস্থিতি বাড়াতে রাজনৈতিক দলগুলোকে নিয়ে সমাধান খোঁজার পরামর্শ দিয়েছেন তিনি। মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা প্রমাণ করেছি ভোটের কতখানি পাওয়ার। ঠিক আছে, সেই দেশে 53 বছর পর নির্বাচন করার জন্য মানুষ ভোট দিতে যাবে না 30% পর্যন্ত হলে সেটাকে আমরা বলবো যে ভালো হয়েছে, নির্বাচন কমিশন বলবে। এটা কিন্তু প্রত্যাশিত। এমন একটা অবস্থার সৃষ্টি করা হয়েছে যেখানে জনগণের ভোটের কোনো ভ্যালু বা মূল্য আছে বলে জনগণ আর মনে করে না। নির্বাচন ব্যবস্থাকে নিয়ন্ত্রণের চেষ্টা না করে জনমতকে গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন ডক্টর ইফতেখার। এবং এটার জন্য সমস্ত অবকাঠামোকে নিয়ন্ত্রণ করা হয়। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের ছুটি শেষে কর্মজীবীদের ঢাকায় ফেরা অব্যাহত রয়েছে। আবার এর মধ্যেই ছুটি কাটাতে ঢাকা ছাড়ছেন অনেকেই। এ নিয়ে জানাতে সরাসরি বিমানবন্দর রেল স্টেশন থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ সবুজ। সবুজ, ঈদ শেষে ঢাকায় ফেরা এবং ছুটি কাটাতে রাজধানী ছেড়ে যাওয়া মানুষের সম্পর্কে আমাদের জানান। ধন্যবাদ আরিফ আপনাকে। আমরা এই মুহূর্তে আছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে। আপনি জানেন যে গত 13 তারিখ থেকে কিন্তু ঈদুল আজহা উদযাপনের জন্য ধর্মপ্রাণ মুসল্লিরা কিন্তু এই রাজধানী ঢাকা ছেড়েছেন তাদের প্রিয়জন এবং পরিবার পরিজনের সাথে ঈদের ছুটি কাটানোর জন্য। এবং গত 18 তারিখ অর্থাৎ 18 জুন মঙ্গলবারে কিন্তু সরকারি হিসেব অনুযায়ী ছুটি শেষ। আমরা জানি যে ঈদের আগে এবং ঈদের দিন, ঈদের পরের দিন মিলিয়ে 3 দিন সরকারি ছুটি থাকে এবং শুক্র শনি সাপ্তাহিক ছুটি মিলিয়ে কিন্তু তারা 5 দিনের একটি লম্বা সময় কিন্তু তাদের পরিবার পরিজনের সঙ্গে কাটানোর জন্য সময় পেয়েছে। এবং গতকালও আমরা দেখেছি যে গাবতলী এবং মহাখালী বাস স্ট্যান্ডে অসংখ্য মানুষ ঢাকায় ফিরছেন তাদের কর্মস্থলে যোগ দেওয়ার জন্য। এবং তারা জানিয়েছেন যে তাদের এই ঈদের অবসর সময়টুকু কিন্তু তারা খুব আনন্দেই তাদের পরিবারের সাথে পরিবার পরিজনের সঙ্গে কাটিয়েছেন। তো আমরা আজকে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে আপনি দেখতে পাচ্ছেন যে অসংখ্য যাত্রী কিন্তু দাঁড়িয়ে আছে। তবে বিষয়টি হচ্ছে যে এই যাত্রীগুলো কিন্তু ঢাকায় ফিরছেন না, তারা তাদের প্রিয়জনের সাথে বা আত্মীয় স্বজনের সাথে ঈদ পরবর্তী যে আনন্দ সময়টুকু কাটানোর জন্য কিন্তু তারা বাড়ি ফেরার জন্য এখানে অপেক্ষা করছেন। তো আমরা সকালে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে দেখতে পেয়েছি যে এখানে কিন্তু ট্রেনের যথেষ্ট শিডিউল বিপর্যয় হয়েছে। এখানে যাত্রীরা অভিযোগ করেছেন যে নীলসাগর এক্সপ্রেস অর্থাৎ ময়মনসিংহগামী এই ট্রেনটি কিন্তু 6:45-এ আসার কথা ছিল, কিন্তু এখন বাজে প্রায় 9টার উপরে, কিন্তু এখনও ট্রেন গন্তব্যস্থলে এসে পৌঁছায়নি এবং এই জন্য কিন্তু তারা অসন্তুষ্ট জানিয়েছেন। এবং তারা বলেছেন যে শুধু নীলসাগর এক্সপ্রেস বা ময়মনসিংহগামী এই ট্রেনটি নয়, আরও অনেকগুলো ট্রেনও কিন্তু শিডিউল বিপর্যয় হয়েছে। এবং আমরা যারা ঢাকাগামী অর্থাৎ ঢাকার দিকে আসছে ওই সকল যাত্রীর সঙ্গেও কথা বলে জানতে পেরেছি যে তারাও বলছে যে ওই জেলা পর্যায়ে থেকে তারা অর্থাৎ গ্রামাঞ্চলের স্টেশনগুলো থেকে যারা এই ঢাকার দিকে আসছেন ওইখানেও কিন্তু ট্রেনের যথেষ্ট শিডিউল বিপর্যয় হয়েছে। বিমানবন্দর রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে যে এই ট্রেন শিডিউল বা শিডিউল বিপর্যয় হওয়ার পেছনে যে কারণটি সেটা হচ্ছে তারা বলেছে যে কমলাপুর রেলওয়ে স্টেশনে কিন্তু কমলাপুর রেলওয়ে স্টেশনের ট্রেনটি কিন্তু একটু দেরিতে ঢোকার কারণে তাদের এই নীলসাগর এক্সপ্রেস বা অন্যান্য ট্রেনগুলো আসতে দেরি হচ্ছে, কিন্তু এটার সময়ের ব্যবধান প্রায় 3 ঘন্টা। তো আপনি জানেন যে আজকে কিন্তু আবার শেষ সাপ্তাহিক কার্য দিবস অর্থাৎ বৃহস্পতিবার, এই জন্য কিন্তু মানুষ আবার আগামীকাল এবং পরশু ছুটি থাকার কারণে আজও কিন্তু তারা তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য, পরিবারের সাথে দেখা করার জন্য এই রাজধানী ঢাকা ছাড়ছেন। এবং এই বিমানবন্দরে কিন্তু যথেষ্ট ট্রেনের যে শিডিউল বিপর্যয় সেটি আমরা লক্ষ্য করেছি এবং যাত্রীরা অভিযোগ করেছেন যে এটা ঈদের আগেও ছিল, এখন ঈদ পরবর্তী গত 2-1 দিন ঠিক থাকলো, এখন কিন্তু আবার এই ট্রেনের শিডিউল বিপর্যয় হয়েছে এবং এই শিডিউল বিপর্যয়ের সময় ব্যবধান প্রায় 3 থেকে 4 ঘন্টা করে হচ্ছে। তো আরিফ, এই ছিল আমার কাছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন থেকে ঈদে বাড়ি ফেরা এবং ঢাকা ফেরা মানুষের সর্বশেষ। সবুজ, আপনাকে ধন্যবাদ। সব পণ্যের মূল্য বাড়লেও কমে যায় চামড়ার দাম। 2 দশকের ব্যবধানে গরুর চামড়া 3000 থেকে নেমে এসেছে
900 টাকায়, কিন্তু আবার চামড়ার একজোড়া জুতা কিনতে গুনতে হয় 5,000 টাকার বেশি। এর উত্তরে ব্যবসায়ীরা জানান সরকার চামড়া শিল্পের কমপ্লায়েন্স নিশ্চিতে সম্পূর্ণ ব্যর্থ। এ কারণে দিন দিন কমে যাচ্ছে চামড়ার দাম। রেজা খানের প্রতিবেদন। কোরবানি ঈদে ঢাকাতে 10 লাখ চামড়া লবণজাত করা হয়েছে। এর অর্ধেকের বেশি চলে এসেছে সাভারের বিসিক চামড়া শিল্প নগরীতে। আর সামনের সপ্তাহ থেকে আসা শুরু হবে ঢাকার বাইরের চামড়া। ঢাকার বাইরের মাল এটা পর্যায়ক্রমে ঢুকবে আর কি, ধীরে ধীরে রোববার থেকে আসবে ওটা বাইরেরটা। যে উদ্দেশ্যে হেমায়েতপুরে এ শিল্পনগরী গড়ে তোলা হয়েছিল তা পূরণ হয়নি। কমন ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্লান্ট সিইটিপি বা আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা এখানে নিশ্চিত হয়নি। আন্তর্জাতিকের পরিবেশটা মানে হয় নাই। টিভির কথাই বলতেছি আর কি, এটা আসলে ভালো কাজ করতেছে না। পরিবেশ একদম দূষণ, আন্তর্জাতিক হিসাবে জিনিসটা তৈরি হয় না। এদিকে সব পণ্যের দাম বাড়লেও কেবল কমে চামড়ার দাম। 20 বছরে 3000 থেকে দাম নেমে এসেছে 900 টাকায়, কিন্তু চামড়ার জুতার দাম আবার আকাশ ছোঁয়া। এসব প্রশ্নের উত্তরে ধানমন্ডিতে চামড়া শিল্পের বর্তমান পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিটিএর সভাপতি বলেন, জুতা তৈরির উপাদান আমদানি নির্ভর, তাই এর দাম বাড়ে। আর কমপ্লায়েন্স ও সিইটিপি নিশ্চিত না হলে চামড়ার দাম আরো কমবে। চায়না এবং ইন্ডিয়া থেকে এবং ইউরোপ থেকে এনে আমরা কিন্তু এগুলো উৎপাদন করছি, যার কারণে উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এটার জন্য আপনার ভোক্তারা কম দামে আপনার লেদার গুডস এগুলো ক্রয় করতে পারছে না। কমপ্লায়েন্টের না হওয়ার কারণে কিন্তু আমাদের চামড়ার দাম দিন দিন কমছে। এ সময় এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জানান, চামড়ার কমপ্লায়েন্স নিশ্চিত করতে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। কমপ্লায়েন্স সেটার জন্য যে সিইটিপি ব্যবস্থাপনার দরকার ছিল, সেই জায়গাটি আমি মনে করি যে আমরা সম্পূর্ণ ব্যর্থ হয়েছি। চায়না কম দামে আমাদের দেশ থেকে চামড়া কিনে নিজেরা লাভবান হচ্ছে, তাই যে কোনো মূল্যে কমপ্লায়েন্স ও সিইটিপি নিশ্চিত করার দাবি জানান তারা। চামড়া বাজারটা যেন ঠিক থাকে। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। ঈদ বিনোদনে রাজধানীবাসীর কাছে এখনও শীর্ষে চিড়িয়াখানা, কারণ 2 কোটি মানুষের দর্শনীয় ও বিনোদনের স্থান এই একটাই। ঈদের তৃতীয় দিন আবাল বৃদ্ধ বনিতার পদভারে মুখর হয়ে ওঠে জাতীয় চিড়িয়াখানা। মনিরুল ইসলামের রিপোর্ট। সরকারি ছুটি শেষ হলেও ঈদুল আজহার রেশ রয়ে গেছে। যারা বাড়তি ছুটি নিয়েছেন বা চাকরি বাকরিতে জড়িত না, তারা পরিবার সমেত ঘুরতে চলে এসেছেন চিড়িয়াখানায়। ঈদের দিন পশু কোরবানির পেছনেই চলে যায় গোটা দিন, তাই বাড়ির কর্তাদের আর বের হয়ে ওঠা হয় না। ছুটি কাজে লাগাতেই ঈদের তৃতীয় দিনকেই বেছে নিয়েছেন তারা। বাবুদেরকে নিয়ে আসছি চিড়িয়াখানা দেখাইতে। চিড়িয়াখানায় প্রাণী দেখলাম, মানে আনন্দ, আমরা আনন্দ করার জন্য এসেছি চিড়িয়াখানায়। আর এসএসসি পরীক্ষা দিয়েছি, তো আমরা একটা বড় ছুটির মধ্যে আছি, তো আমাদের জন্য এটা আসলে খুবই সুন্দর। আজকে আমরা সবাই মিলে ফ্যামিলি নিয়ে ঘোরাফেরা করলাম, অনেক ভালো লাগলো। বাবা মা ভাই বোনের সঙ্গে এসেছে শিশুরাও। তাদের আনন্দের খোরাকি যেন রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘ দেখার জন্য আসলে বিশেষ করে আসা। হ্যাঁ দেখছি, অনেক বেশি ছবি তুলছি, আমরা অনেক ছবি তুলছি। হরিণ দেখছি আর পাখি দেখছি, বানর আর হরিণ। চিড়িয়াখানার সার্বিক অবস্থা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন অনেকেই। সেকেলে মানসিকতা থেকে বেরিয়ে ব্যবস্থাপনাকে আধুনিক করার দাবি জানান তারা। চিড়িয়াখানাটা যে একটা আধুনিক চিড়িয়াখানা হবে, এখনো এটা গড়ে তোলা হয়নি। আমি কর্তৃপক্ষের কাছে এবং সরকারের কাছে অনুরোধ জানাবো এই চিড়িয়াখানাটাকে আধুনিক মানের বিনোদন কেন্দ্রে রূপান্তরিত করার জন্য। সবার সঙ্গে পরিবারের বয়স্ক সদস্যরাও এসেছেন চিড়িয়াখানায় পশু পাখির রাজ্য ঘুরে দেখতে। মনিরুল ইসলাম, মোহনার সংবাদ, ঢাকা। ফিরতি হজ ফ্লাইট শুরু হচ্ছে আজ। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সৌদি সময় সকাল 6টায় মদিনা থেকে হাজিদের নিয়ে একটি উড়োজাহাজ ঢাকার উদ্দেশ্যে রওনা হবে। হাজিদের নিয়ে শেষ ফ্লাইট দেশে আসবে 22 জুলাই। গত 9 মে 415 জন যাত্রী নিয়ে শুরু হয় প্রথম হজ ফ্লাইট। এবছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট 85,252 জন মুসল্লি সৌদি আরবে যান হজ করতে। এবছরে হজে গিয়ে 21 বাংলাদেশির মৃত্যু হয়। এদের মধ্যে 18 জন পুরুষ ও 3 জন নারী। নড়াইলে জনপ্রিয় হয়ে উঠছে বস্তা পদ্ধতিতে সবজি চাষ। বিশেষ করে এলাকার পতিত অনাবাদী জমিগুলো আনা হয়েছে এর আওতায়। সদর উপজেলার বিভিন্ন রাস্তার পাশে নালা, নিচু, জলাবদ্ধ অকৃষি জমিতে উৎপাদিত হচ্ছে নানান ধরনের সবজি। নড়াইল থেকে হাফিজুল নীলুর তথ্যে আরও জানাচ্ছেন নাফরিন পপি।
নড়াইল সদরের কড়ারবিল এলাকার রাস্তার পাশে অনাবাদি জমিতে হচ্ছে বস্তায় সবজি চাষ। এক সময় এসব জমি অনাবাদি থাকলেও এখন বস্তা পদ্ধতির চাষে মাচায় ঝুলছে লাউ, কুমড়া, চিচিঙ্গা সহ নানা সবজি। জলাবদ্ধ ও পতিত জমিতে কম খরচে উৎপাদন সম্ভব হওয়ায় লাভবান হচ্ছেন কৃষকরা। বাজারেও সার, কীটনাশক মুক্ত এসব সবজির ব্যাপক চাহিদা রয়েছে। যে জমিগুলোতে একদমই কোনো কিছু হতো না, সম্পূর্ণ জংলা ছিল, সেই জমিগুলো প্রতিদিন কোনো না কোনো কৃষক কোনোভাবে যার বাড়ি, যার জমির সামনে জায়গাটা সে ব্যবহার করছে। একবার বস্তা বা মাচা তৈরি করলে দ্বিতীয়বার আর এগুলো করার প্রয়োজন হয় না। গোবর সার বা পানিটা দিব সেটা বাইরে যায় না, বস্তার ভিতরে থাকে এবং এই গাছগুলো সহজে নিতে পারে। কুমড়ো হয়েছে, কুমড়োর পরে আমরা লাউ দেবো, লাউর পরে সিম দেবো, বা উস্তে দিতে হয় দেবো, কি ধুন্দল দিতে হয় দেবো। এইভাবে আমরা এইটালেই আমরা ফসল করে যাব। একবার মাচা তৈরি হলে পর্যায়ক্রমে সারা বছরই এ মাচায় নানা ধরনের সবজি চাষ করা যায়। এতে উৎপাদন খরচও কম হয় বলে জানান এই কৃষি কর্মকর্তা। রাস্তার পাশের যে ঢাল, এছাড়া আশ্রয়ণ প্রকল্পের স্বল্প পরিসর জায়গা যেখানে চাষ অনুপযোগী, এবং ঘেরের পাড় বা জলাবদ্ধ এলাকায় বস্তা পদ্ধতিতে সবজি চাষ করে আমরা যে চাষ অনুপযোগী জমি তাকে চাষের আওতায় নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করেছি। সারা বাংলাদেশে যদি এই উদ্যোগটি বাস্তবায়িত হয় তাহলে বিপুল পরিমাণ অনাবাদি জায়গা চাষের আওতায় আসবে। অনুকূল আবহাওয়া ও সরকারি প্রণোদনায় এলাকায় দিন দিনই জনপ্রিয় হয়ে উঠছে বস্তা পদ্ধতির সবজি চাষ। এবছর জেলায় প্রায় 20,000 বস্তায় সবজি চাষ হয়েছে। আফরিন পপি, মোহনা সংবাদ। সেনাবাহিনীর সদস্যদের সবসময় দেশের কল্যাণের জন্য প্রস্তুত থাকতে হয় বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। সাভার সেনানিবাসে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে তিনি কথা বলেন। সেনাবাহিনীর আধুনিকায়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান তুলে ধরেন তিনি। এর আগে সাভার সেনানিবাসে সেনা সদস্যদের সাথে মতবিনিময় ও DOHS এলাকায় একটি মসজিদ উদ্বোধন ও বৃক্ষরোপণ করেন সেনাপ্রধান। দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি প্রতিপাদ্যে কুষ্টিয়ার খোকসায় বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদ মুক্তির মন্ত্র চত্বরে ফলদ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। উজ্জ্বল রায়ের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরুফা সুলতানা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আন্নুর জায়েদ সহ বিভিন্ন সংগঠনের কর্মীরা। খেলার খবর হকি। AHF কাপে টানা 3 ম্যাচ জিতে জুনিয়র এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। সিঙ্গাপুরে গ্রুপের 3 নম্বর ম্যাচে পিছিয়ে পড়েও থাইল্যান্ডকে হারিয়েছে 4-2 গোলে। এ জয়ে টুর্নামেন্টের সেমিফাইনালের পাশাপাশি জুনিয়র এশিয়া কাপে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ। আগের 2 ম্যাচে সিঙ্গাপুরকে 7-0 ও শ্রীলঙ্কাকে 5-0 গোলে হারায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। নিজেদের শেষ ম্যাচে আজ ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। আসরের শীর্ষ 5 দল খেলবে জুনিয়র এশিয়া কাপে। এদিকে নারীদের AHF কাপে চাইনিজ তাইপের কাছে 3 গোলে হেরেছে বাংলাদেশের কিশোরীরা। জয়পুরহাটের 5 বেবিতে পর্দা নামল প্রিমিয়ার লিগ ফুটবলের। নাউডুবা বয়েজ ক্লাবের আয়োজনে শাইলট্টি বায়গ্রাম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে ট্রাইবেকারে জিদান্স ওয়ারিয়র্স একাদশকে 3-2 গোলে হারায় জাহাঙ্গীর রাইজিং স্টার্স। খেলা শেষে 2 দলের হাতে ট্রফি তুলে দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আকরাম হোসেন তালুকদার। টুর্নামেন্টে 4টি দল অংশ নেয়। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দিব শিরোনামগুলো আরও একবার। বৃষ্টির সঙ্গে উজানের ঢল অব্যাহত থাকায় দেশের বন্যা পরিস্থিতি অবনতি। সিলেট সুনামগঞ্জে নামছে না পানি, লাখো মানুষের দুর্ভোগ। স্থানীয় সরকার নির্বাচনে আইন সংস্কারের পরামর্শ বিশেষজ্ঞের। তৃণমূল থেকে নেতৃত্ব তৈরিতে জনমতকে গুরুত্ব দেওয়ার আহ্বান। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ দুপুর 1টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য